ফার্স্ট প্যারাগ্রাফ। আর তোমাদেরকে বোধহয় বলেও ছিলাম যে টেক্সটটা তোমরা পড়তে শুরু করো, মানে টেক্সটটা অনেকটাই বড়, অনেকগুলো ওয়ার্ডসের, তো আমরা পুরোটা ওইভাবে শেষ করতে পারবো কিনা জানি না, কিন্তু প্রথমে আমরা টেক্সটটা কিছুটা ধরবো, কিছুটা করব, তারপরে যদি মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে তখন ইম্পর্ট্যান্ট সেকশনসগুলো টাচ করে করে যাব। বাট ফার্স্ট উই উইল রিড দ্য টেক্সট লাইন বাই লাইন। পড়ো অঙ্কিতা। The lotus eater. Most people, the vast majority, in fact, lead the lives that circumstance have লাইভস, thrust upon them. লিড দ্য লাইভস, I ওটা উচ্চারণ হয় লাইভস, হ্যাঁ। lead the lives that circumstance have thrust upon them, and though some repine, looking upon themselves as round pegs and think that if things had been different, they might have made a much better showing. The greater part accept their lot, if not with সিরিনিটি, serenity, at all events with re- resignation. রেজিগনেশন, Their life দাঁড়াও দাঁড়াও, resignation, রেজিগনেশন মানে যে রেজিগনেশনের ব্যাপারটা আমরা জানি resignation. যে চিঠি থেকে, মানে চিঠি দিয়ে চাকরি থেকে অনেক সময় আমরা ছেড়ে দিই, কোনো একটা চাকরি রেজিগনেশন দিই, সেই রেজিগনেশনটার মানে এখানে মানে মেনে নেওয়া, জীবনে যা কিছু হচ্ছে সেইটাকে মেনে নেওয়া। এবার এইখানে প্রত্যেকটা প্যারাগ্রাফে কিছু কিছু শক্ত শব্দ থাকবে। এবার তোমরা যদি টেক্সটটাকে আগের থেকে পড়তে শুরু করো তাহলে তোমরা নিজেরাই এই কঠিন শব্দগুলোকে পাবে, এবং যদি গুগল থেকে মানেটা পেয়ে যাও তাহলে ভালো, মানে অ্যাপ্রোপ্রিয়েট যদি মানেটা পেয়ে যাও বাংলায় তাহলে ভালো, আর না হলে তোমরা যে কোনো সময় আমাকেও জিজ্ঞেস করতে পারো, মানে জায়গাটা স্ক্রিনশট নিয়ে হাইলাইট করে আমাকে হোয়াটসঅ্যাপে দেবে, বা ক্লাস যখন অফলাইন ক্লাস হবে অফলাইনে বলে দেবে যে এই জায়গাটা, বা জিজ্ঞেস করবে যে এই শব্দটার এখানে মানেটা বুঝতে পারোনি। তো এখানে যেটা বলতে চাইছে যে বেশিরভাগ মানুষই, মোস্ট পিপল, বেশিরভাগ আমাদের জগতে বেশিরভাগ মানুষ এমন একটা জীবনযাপন করে যেটা পরিস্থিতি তাদের উপরে চাপিয়ে দেওয়া, পরিস্থিতিগুলো তাদের উপর চেপে বসেছে, বা তারা যে জীবনটা যাপন করে সেই জীবনটা তাদের নিজের ইচ্ছায় তারা যাপনটা করে না। তারা যেভাবে সিচুয়েশনটা হয়ে রয়েছে, যেভাবে পরিস্থিতিটা হয়েছে সেইভাবে তারা জীবনটাকে চালনা করে, সেইভাবে তারা জীবনটাকে এগিয়ে নিয়ে যায়। আর অনেকে রিপাইন করে, রিপাইন মানে রিপাইন করার কথা, রিপাইন ওয়ার্ডটার মানে কি হতে পারে? মানে বলো। খুদ খুদ স্বভাব যাবে। খুঁত খুঁত স্বভাব ঠিক বলবো না, মানে যারা খুঁত খুঁত করে বা যারা আফসোস করে, রিপাইন কথাটা এখানে মানে হচ্ছে আফসোস করা। তো অনেকে আফসোস করে আর নিজেদেরকে কেমন মনে করে, লুকিং আপন দেমসেলভস অ্যাজ রাউন্ড পেগস। পেগ মানে হচ্ছে এক ধরনের পেরেক হতে পারে, পেগস মানে পেরেক হয়, পেগস মানে আহ, আমরা যেগুলোকে কাপড় শুকোতে দিই এবং ক্লিপ লাগাই সেগুলোকেও পেগ বলা হয়। কিন্তু এইখানে পেগ মানে হচ্ছে একটা আম, একটা অবজেক্ট, একটা গ্লাস হতে পারে, পেগ মানে গ্লাসও হয়। তো এমন একটা পেগ যেটা রাউন্ড, গোল, আর
কোথায় তাদেরকে রাখা হয়েছে? স্কোয়ার হোলস, মানে চৌকো যে ফাটলগুলো বা চৌকো যে জায়গাগুলো, সেইখানে গোল জিনিস তো ঢোকানো যাবে না। চৌকো জায়গায় চৌকো জিনিস ঢুকবে, গোল জিনিসটা মুখে আটকে যাবে। তো এই কথাটার মানেটা বলতে চাইছে যে বেশিরভাগ মানুষরাই নিজেদের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে না, বা মানে অকওয়ার্ড লাগে তাদের নিজেদেরকে ওই নতুন পরিস্থিতির সঙ্গে। যেমন তোমাদের মধ্যে অনেকেই ইংলিশ অনার্স নিয়েছো ঠিকই, কিন্তু ইংলিশ অনার্স কেন নিয়েছো প্রশ্ন করলে তোমরা অনেকেই বলো যে তোমার লিটারেচার ভালো লাগে বা ল্যাঙ্গুয়েজ ভালো লাগে। 1-1.5 মাস হয়ে গেছে তোমরা ক্লাস করছো বা তার বেশি, তো অনেকেই তোমরা এটা মনে করছো যে তোমরা এইখানে বিলং করো না, এইখানে তোমাদের মানে এখানে তোমাদের জায়গা নেই, তোমাদের অন্য কিছু করণীয় ছিল, অন্য কিছু করলে ভালো হতো। এরকম অনেকের মনে হতে পারে যে ইংলিশ অনার্স যে কারণের জন্য নিয়েছো বা যেটা ভেবে নিয়েছিলে যে ইংরেজিতে তোমরা 80-90 এসব পেয়ে এসছো উচ্চ মাধ্যমিকে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে জিনিসটা খুবই শক্ত। মানে ফার্স্ট সেম যখন তোমরা দেবে, ফার্স্ট সেমের তারপরে যখন রেজাল্ট বেরোবে, তখন তোমাদের মনে হবে যে এটা মানে ইউ ডোন্ট ফিট হিয়ার। অনেকেরই মনে হতে পারে, আবার অনেকে মানিয়ে নেবে জিনিসটার সাথে, আবার অনেকে মনে করবে যে না, আমি হয়তো সায়েন্স নিলে আমার ভালো হতো, কমার্স নিলে ভালো হতো, ইকোনমিক্স পড়লে ভালো হতো, জিওগ্রাফি অনার্স হলে ভালো হতো, ইত্যাদি ইত্যাদি। অনেকে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ, অনেকে সাবজেক্টস পছন্দ করে অনেক রকমের, কিন্তু ইংলিশ অনার্সটা নিয়ে নেয় যে আর কিছু পায়নি, তাই জন্য ইংলিশ অনার্সটা নিয়ে নেয়। তো সেটা হয়ে যায় হচ্ছে যে জীবনটা যাপন করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার উপর নির্ভর করে। এবার তারা এটাও ভাবে অ্যান্ড থিঙ্ক দ্যাট ইফ থিংস হ্যাড বিন ডিফারেন্ট, তারা এটা ভাবে যে যদি জিনিসগুলো আলাদা টাইপের হতো তাহলে হয়তো তারা আরো বেটার করতে পারতো। আবার অনেকে গ্রেটার পার্ট অ্যাকসেপ্ট দেয়ার লট, এলওটি লট। লট এখানে মানেটা কি? ভাগ্য। রাইট। তো অনেকে নিজের ভাগ্যটাকে মেনে নেয় আর অ্যাকসেপ্ট দেয়ার লট, ইফ নট উইথ সিরিনিটি। সিরিনিটি মানে শান্তভাবে যে মেনে নিচ্ছে তা নয়, কাম হয়ে যাচ্ছে বা নিজেকে শান্তভাবে জিনিসটা মেনে নিচ্ছে সব সময়, তা নয়। অ্যাট অল ইভেন্টস উইথ রেজিগনেশন, কিছু আর করার নেই, সেই মানসিক সেই মানসিকতায় মেনে নিচ্ছে যে আর তো কিছু করার নেই, তাহলে আমি আমার যে সমস্যাটা বা আমার যে জীবনটা যাই আমরা পেয়ে থাকি না কেন, সেটাকেই আমরা অ্যাকসেপ্ট করে নেব। বেশিরভাগ মানুষ এটাই করে, যে পরিস্থিতির মধ্যে গিয়ে পড়ে সেই পরিস্থিতির সাথে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেয়, ওই পরিস্থিতির মতন হয়ে যায়, পরিস্থিতিটাকে চ্যালেঞ্জ করে না। ঠিক আছে, ওকে, কন্টিনিউ। আচ্ছা, এবার যখন আমরা পড়বো, তোমাদেরকে আগেই বলেছিলাম যে যখনই আমরা এবার থেকে যে কোনো টেক্সটই পড়ি না কেন, তখন ওইখান থেকেই কিছু কিছু শর্ট কোয়েশ্চেন্স আমরা বানাতে থাকবো। যে এইখান থেকে ধরো এই এই ফার্স্ট যে লাইনটা আমরা পড়লাম, ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা, সেইখানে একটা প্রশ্ন এরকম হতে পারে যে how do most people, the vast majority of the people, look themselves as? How does the vast majority of the people look themselves as, বা নিজেদেরকে, এই যে ভাস্ট মেজরিটির কথা বলছে, বেশিরভাগ লোকের কথা বলছে, তারা নিজেদেরকে কেমন বলে মনে করছে? তাহলে বলো এটার উত্তরটা কি হবে? যে কেউ বলতে পারো, আকাশ, পুষ্পিতাও বলতে পারো। এখানেই উত্তরটা রয়েছে, ফার্স্ট লাইনেই, ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট লাইনেই রয়েছে উত্তরটা। Pegs in square holes. as round pegs in square Square holes. holes.
হ্যাঁ, মানে বেমানান। বেশিরভাগ লোকই আমাদের সমাজে বা আমাদের জীবনে নিজেদেরকে যে পরিস্থিতির মধ্যে তারা রয়েছে সেখানে নিজেকে বেমানান বলে মনে করে যে এর থেকে বেটার কিছু হতে পারতো। কেউ মনে করে আমি আরো বেশি বড়লোক হতে পারতাম, আরো বেশি সুন্দর হতে পারতাম, আরো বেশি সফল হতে পারতাম, সাকসেসফুল হতে পারতাম। আমরা সবাই এরকম বিভিন্ন ধরনের জিনিস নিজেদের ব্যাপারে মনে করি। এটা মনে করি যে এই পরিস্থিতিতে না থাকলে, অনেকে ভাবে যে আমার কাছে টাকা পয়সা থাকলে আমি আরো ভালো কিছু করতে পারতাম। অনেকে ভাবে যে আমি যদি গ্রামে না জন্মে আমি যদি শহরে জন্মাতাম, বা আমার বাবা মা যদি শহরে থাকতো, আমি যদি শহরে থাকতাম, তাহলে আমার জীবনটা আমি আরো ভালো করে কাটাতে পারতাম, বা জীবনটাকে আরো ভালো ভাবে উপভোগ করতে পারতাম, ব্যবহার করতে পারতাম। তো এইগুলো এই যে জিনিসটা, এটাকেই এই রাউন্ড পেগস এন্ড স্কোয়ার হোলস বলা হচ্ছে। তারপরে আরেকটাও প্রশ্ন হতে পারে যে হাউ ডু মোস্ট অফ দ্য পিপল অ্যাকসেপ্ট দেয়ার লট? বেশিরভাগ মানুষরা নিজেদের ভাগ্যটাকে কেমন ভাবে মেনে নিচ্ছে? তো উত্তরটা হবে সামটাইমস উইথ সেরেনিটি, বাট মোস্টলি উইথ রেজিগনেশন। বেশিরভাগ সময় হাল ছেড়ে দিচ্ছে, বেশিরভাগ সময় যা হচ্ছে সেটাকেই মেনে নিচ্ছে, আর সেইভাবে জীবনটাকে যাপন করছে আর কি। ওকে, নেক্সট লাইন পড়ো। They are like train cars traveling forever on the self-same rails. They go backwards and forwards, in inevitably till they can ইনএভিটেবলি, উচ্চারণটা হবে inevitably ইনএভিটেবলি। till হুম they can go no longer and they are sold as scrapped iron. It is not often that you find a man who had boldly taken the course of his life into his own hands. When you do, it is worthwhile having a good look at him. হুম তো আবার একটা এখানে সিমিলি ব্যবহার হচ্ছে। তোমরা, আমি জানি না তোমরা ক্লাসে তখন ছিলে কিনা যখন ফিগার্স অফ স্পিচ গুলো করাচ্ছিলাম, আম, বা পরে হয়তো ভর্তি হয়েছো। তো এগুলো রেকর্ডিংও আছে, আর ইউটিউবেও রেকর্ডিং রয়েছে, তোমরা গ্রুপের মধ্যে দেখতে পারো। যদি না পাও তাহলে আবার বলবে। তো এখানে একটা সিমিলি ব্যবহার হচ্ছে। সিমিলি জিনিসটা জানো অঙ্কিতা? হোয়াট ইজ সিমিলি? স্যার সিমিলি বলতে যেখানে যে একটা সেন্টেন্সে লাইক অ্যাজ এগুলো থাকবে তখন বুঝবো যে সিমিলি। হুম 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 তো এইখানে সিমিলিটা কি হচ্ছে পুষ্পিতা? হোয়াট ইজ দ্য সিমিলি? Sold as a scrap iron. হুম Scrap iron. সোল্ড অ্যাজ স্ক্র্যাপ আয়রন, ঠিক আছে। আর আর কিছু সিমিলি? ট্রেন কার ট্রেন লাইক কার্স, হ্যাঁ রাইট। তো এখানে ট্রেন কার্স এর সাথে কার তুলনা হচ্ছে? আকাশ, কাদের তুলনা হচ্ছে? হু আর দ্য ট্রেন কার্স? মানুষের জীবনের পরিস্থিতির সাথে। আকাশকে বলতে দাও। স্যার এখানে লেখকের জীবনের কথা বলা হয়েছে। লেখকের জীবন? তাহলে ট্রাম কার্স কেন? তাহলে ট্রেন কার্স কেন? শুধু তাহলে তো ট্রেন কার হতো। কাদের ব্যাপারে সেন্টেন্সটা শুরু কাদের দিয়ে হচ্ছে, মানে সাবজেক্ট কারা বাক্যের, লেখাটার? মোস্ট পিপল। হুম তাহলে পিপল, মানুষ, মানুষদের সাথে এখানে ট্রেন কার্সের তুলনা করা হচ্ছে। কি বলা হচ্ছে? যে বেশিরভাগ মানুষরাই ট্রেন কারের মতন, মানে ট্রেনের যে কম্পার্টমেন্ট আর কি, বা ট্রেনের মতন, তাদের একটাই রাস্তা থাকে, সোজা, সোজা বা পেছনে, তারা বাঁয়ে ডাঁয়ে যেতে পারে না। ঠিক আছে? সেলফ সেম রেলস, মানে রেলের যে ট্র্যাকস গুলো,
রেল লাইনটা, সেটার থেকে বাইরে এরা যেতে পারে না। আহ, আহ, আর মানুষও তাই, মানুষ যখন একবার একটা ট্র্যাকে ঢুকে যায় তখন সেই ট্র্যাকটা আর চেঞ্জ করতে পারে না, অন্য কোনো দিকে যেতে পারে না, অন্য কোনো পথ বেছে নিতে পারে না। তারা সামনে যায়, পেছনে যায়, সামনে যায় আর পেছনে যায়। আর এটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না তারা বুড়ো হয়ে যাচ্ছে, যতক্ষণ না তারা অকেজো হয়ে যাচ্ছে। তারপরে যেমন ট্রেন পুরনো হয়ে গেলে, জং ধরে গেলে, নষ্ট হয়ে গেলে তাকে মানে ওই স্ক্র্যাপ করে দেওয়া হয়, মানে কিলো দরে বিক্রি করে দেওয়া হয়, ঠিক সেরকমই মানুষদেরও যখন আর প্রয়োজন থাকে না, যখন আমরা বুড়ো হয়ে যাই, যখন আমাদের আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোতে আর কোনো মানুষ আমাদেরকে প্রয়োজন আছে বলে বোধ করে না, তখন আমাদেরকেও ওই কিলো দরে আমাদের বিক্রি করে দেওয়া হয়। আমাদের আর কোনো ভ্যালিউ থাকে না তখন, ঠিক আছে। এবার এইখানে বলছে যে এরকম অনেক কম মানুষই হয় যারা নিজের জীবনের নিজের নিজের জীবনের কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নিতে পারে বা নিয়ে নিতে চায়। খুব কম মানুষ হয় যারা ফেটকে, ভাগ্যকে, নিয়তিকে চ্যালেঞ্জ করতে পারে। এবং যারা নিয়তিকে চ্যালেঞ্জ করতে পারে তাদের মতন লোকের জীবনের একটুখানি আমাদের থমকে দাঁড়াতে হবে, তাদেরকে দেখতে হবে যে কারা এরা যারা এই ধরনের কাজটা করতে পারে, যারা নিয়তি, ভাগ্যকে চ্যালেঞ্জ করতে পারে। তো গল্পটা এইখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আকাশ পড়ো তারপরে। That was why I was curious to meet Thomas Wilson. It was an interesting and a bold thing he had done. Of course, the end was not yet, and until the experiment was concluded, it was impossible to call it successful. But from what I had heard, it Heard. seemed Heard. I heard it seemed he must be an odd sort of fellow, and I thought I should like to know him. I had been told he was reserved, but I had a notion that with patience, Patience. patience, patience, Patience. patience, Patience. and আবার বলো, tact, শব্দটা patience, আবার বলো। patience, পেশেন্স, লাস্টে patience, সেন্স, পেশেন্স। patience, and tact, I could persuade him to confide in me. পারসুয়েড I হবে ওটা, পারসুয়েড। persuade him to confide in me. I wanted to hear the facts from his own lips. People এক্সাজারেট। exaggerate, they to romanticize, and I was quite prepared to discover that the story was not nearly too singular as I had been led to believe. দাঁড়াও। তো এইখানে গল্পটার যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এমন একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যে নিজের জীবনের লাগাম নিজের হাতে নিয়ে নিয়েছে। এরকম একজন ব্যক্তি বিরল, এরকম ব্যক্তি সাধারণত পাওয়া যায় না, সাধারণত আমরা দেখতে পাই না। তো এরকমই একজন ব্যক্তির নাম হচ্ছে কি টমাস উইলসন। তোমাদের একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে যে ইংরাজিতে TH এর উচ্চারণ কোনো সময় থ বা দ এরকম হবে না, ওটা ট হবে, টমাস উইলসন, ঠিক আছে। এবার তোমাদের মনে হবে যে দটাকে কি বলা হয়, দটাকে দই বলবো, কিন্তু অ্যাকচুয়াল যে প্রনাউন্সিয়েশনটা আছে ইংলিশের সেটা হচ্ছে দ। এরকম দেখবে ইংরাজি যারা, মানে ইংলিশ কোনো মুভি বা নিউজ বা এরকম কোনো জিনিস যদি দেখো, যে যারা ইংরাজিতে কথা বলছে তাদের উচ্চারণটা কিন্তু দ বা থ এরকম নয়, ওরা উচ্চারণটা একটু অন্যরকম ভাবে ওরা করে। কিন্তু আমরা যতটা পারবো
মানে ইংরেজি যেমন প্রনাউন্সিয়েশনস গুলো হয় সেরকম করার চেষ্টা করব, কিন্তু সবসময় সেটা সম্ভব নয়। তো তবে টমাস আমরা বলবো, থমাস আমরা বলবো না, ঠিক আছে? টমাস উইলসন। তো কেন টমাস উইলসনের সাথে পোয়েট দেখা করতে চায়, কিউরিয়াস কেন ও জিজ্ঞাসু কেন, কেন ইচ্ছুক টমাস উইলসনের সাথে দেখা করার জন্য? না, কারণ টমাস উইলসন হলো এমন একজন যে নাকি নিজের জীবনের লাগাম নিজের হাতে তুলে নিয়েছে, ঠিক আছে? তো যদি প্রশ্ন আসে হু ইজ টমাস উইলসন, why does the poet want to, or why is the poet curious to meet উইলসন, তখন আমরা এই উত্তরটা লিখব। আশা করি তোমাদের খাতা পেন তোমাদের কাছে আছে এবং তোমরা এই কোয়েশ্চেন্স গুলো নোট ডাউন করছো। যদি না করো তাহলে নোট ডাউন করো এবং প্রশ্নের যে আনসার্স গুলো আছে সেগুলো লিখে তুমি তোমরা আমাকে দেখাবে, হোয়াটসঅ্যাপ করবে যে এই উত্তরগুলো এরকম হয়েছে, আমি চেক করে দেবো। ওকে, তারপরে বলছে যে এমন একটা ঘটনা, মানে ও একটা বেশ বাহাদুরির কাজ করেছে, বোল্ড থিং করেছে, এটা ইন্টারেস্টিং, বেশ রোচক, মানে মনোরঞ্জক এবং একটা ইন্টারেস্টিং জিনিস করেছে। যদিও ও যেটা করেছে সেটার শেষটা এখনো আমরা জানি না, তাই জন্য ওটা সাকসেসফুল না আনসাকসেসফুল সেটা আমরা পরে বুঝতে পারবো। কিন্তু যা শুনেছি সেটার থেকে মনে হচ্ছে যে এটা, মানে এই লোকটা একটু অদ্ভুত টাইপের, একটু আলাদা ধরনের লোক। আর আমার মনে হয়েছে, মানে রাইটার বলছে, মম বলছে যে আমার এই লোকটার সাথে পরিচয় করা উচিত। আর এটাও শুনেছে যে ও একটুখানি রিজার্ভড টাইপের আছে, কিন্তু ও এটা ভেবেছে যে ধৈর্য ধরলে বা যুক্তি করে ওর সঙ্গে, ট্যাক্টফুলি ওর সঙ্গে যদি কথা বলি তাহলে হয়তো ওই ব্যক্তি ওর জীবনের কাহিনী রাইটারকে, অথরকে বলে দিলেও দিতে পারে। আর ও চাইছিল যে মানে ডাইরেক্টলি ওর কাছ থেকে ওর নিজের জীবনের গল্পটা শুনতে, কারণ মানুষ সাধারণত কি পছন্দ করে, অতিরঞ্জিত করতে পছন্দ করে জিনিসগুলোকে, এক্সাজারেট করতে ভালোবাসে, বাড়িয়ে চাড়িয়ে তেল মশলা লাগিয়ে লোকে বলতে ভালোবাসে। আর রাইটার এটাও আশা করছিল মনে মনে, ওর এটাও মনে হচ্ছিল যে হয়তো যে জিনিসগুলো ও শুনেছে উইলসনের ব্যাপারে হয়তো কোনোটাই ঠিক নয়, কোনোটাই উচিত নয়, কারণ ওকে হয়তো মশলা লাগিয়ে বলা হয়েছে, ওকে হয়তো বাড়িয়ে চাড়িয়ে বলা হয়েছে। এবার আমি আমার ধারণা আমি তোমাদের দিইনি, মানে কোয়েশ্চেন্স, কিছু সাজেশনস কিছু দিয়েছি কি এখান থেকে, মানে এই শর্ট স্টোরি থেকে? না স্যার, দেননি এখনো। ওকে, তাহলে একটা কাজ করো, একটা দুটো কোয়েশ্চেন্স লিখে নাও এবং এখন থেকেই ওগুলোকে, মানে ওগুলোর ব্যাপারে ভাবতে শুরু করো। পড়তে পড়তে এক একটা লাইন যেগুলো আমার মনে হবে ইম্পর্টেন্ট, ওই জায়গাটায় তোমরা নিজেদের বইতে বা যেখানে তুমি টেক্সটটাকে পড়ছো সেইখানেই লিখে রাখবে, যাতে পরবর্তীকালে লিখতে সুবিধা হয়, এবং খাতাতেও লিখে নেবে এবং আনসারগুলো করে আমাকে দেখানোর চেষ্টা করবে, ঠিক আছে? তো একটা কোয়েশ্চেন লিখে নাও, কমেন্ট, আমার মনে হয় এই বছরে এই প্রশ্নটা এসেও গেছিল। আমি মনে হয় তোমাদের গত বছরের প্রশ্ন তোমাদের গ্রুপে শেয়ার করেছিলাম। তোমাদের কারোর কাছে কি আছে, মানে যদি তোমরা রিসেন্টলি জয়েন না করে থেকে থাকো তাহলে আমার ধারণা তোমাদের সাথে আমি গত বছরের কোয়েশ্চেনটা শেয়ার করেছিলাম, মানে এই বছরই পরীক্ষা হয়েছে। ছবি হিসেবেই একবার কোয়েশ্চেনটা দিয়ে দেবেন। হ্যাঁ, হয়তো আমি দিইনি, হয়তো দেখছি তাও একবার। ফার্স্ট সেম এনইপি না দিয়েছি,
5th October 2024 এ দিয়েছি। হুম ব্রড কোয়েশ্চেনের কথাই বলছি। আচ্ছা, ব্রড কোয়েশ্চেন এবারে ইয়ের থেকে আসেনি, লোটাস ইটার থেকে আসেনি, কিন্তু এই যে 5 মার্কসের একটা কোয়েশ্চেন এসেছিল, ব্রিফলি কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ মমস দ্য লোটাস ইটার। তার মানে লোটাস ইটারের টাইটেলটা যদিও 5 নম্বরের জন্য গত বছর চলে এসছে, এবছরে হয়তো 10 নম্বরের জন্যও আসতে পারে, ঠিক আছে? তো আমি তোমাদের কাছে তোমরা কবে গ্রুপে জয়েন করেছো, মানে 5th অক্টোবরের পরে? অঙ্কিতা তুমি? না স্যার, তার আগেই হয়েছে গ্রুপে জয়েন। হ্যাঁ, তাহলে তোমার কাছে থাকবে, গ্রুপে আছে। আকাশ? হ্যাঁ, আগেই জয়েন করেছো, তাহলে গ্রুপে থাকবে। আর পুষ্পিতা, তুমি তো ডেফিনেটলি আগেই জয়েন করেছো, তোমার কাছে থাকার কথা। তো তোমরা এখনই যদি তোমাদের ফোনে দেখো তাহলে পেয়ে যাবে। এইটা হচ্ছে মডেল, এটাকে তোমরা ফলো করবে। তাহলে ব্রড কোয়েশ্চেনের জন্য এটা তোমরা লিখে নাও যে কি কি, এটা মানে সাজেশন হিসেবে রাখতে পারো, কি কি কোয়েশ্চেন হতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1, কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি। আর এই টাইটেলের উপরে যে কোনো টেক্সট থেকেই কোয়েশ্চেন আসতে পারে। টাইটেলের উপরে যে কোনো টেক্সট থেকেই কোয়েশ্চেন আসতে পারে। টাইটেল অফ দ্য স্পেকলড ব্যান্ড, টাইটেল অফ লোটাস ইটার, টাইটেল অফ আর কি শর্ট স্টোরি আছে তোমাদের, বা টাইটেল অফ আ পোয়েম, ব্রাইট স্টার, এরকম যে কোনো টেক্সটেরই টাইটেলের উপরে প্রশ্নটা আসতেই পারে, ঠিক আছে? 5 নম্বরের জন্যও আসতে পারে, 10 নম্বরের জন্যও আসতে পারে। তো ব্র্যাকেটে 5/10, 5/10 এরকম লিখে রাখবে। আচ্ছা, এটা হলো একটা প্রশ্ন। নেক্সট, next question is comment on the character of Thomas Wilson. Comment on the character of Thomas Wilson. এই কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ টমাস উইলসনেরই একটা জায়গা এই সেকেন্ড প্যারাগ্রাফেই রয়েছে, যেখানে রাইটার নিজেই বলছে যে হি ইজ অফ আ রিজার্ভড নেচার। মানে ও একটুখানি রিজার্ভড নেচার, মানে নিজের মধ্যেই থাকে, বেশি লোকজনের সাথে মেলামেশা করে না, যেটাকে এখন আমরা ইন্ট্রোভার্ট বলি। তো হয়তো মানে ইন্ট্রোভার্ট টাইপেরই কোনো একজন ব্যক্তি, ঠিক আছে? তো একটা কোয়েশ্চেন, এটা ক্যারেক্টার অফ ক্যারেক্টার অ্যান্ড রোল, এটা এরকম করে লেখো, ক্যারেক্টার অ্যান্ড রোল অফ টমাস উইলসন। এবার থেকে শুধু ক্যারেক্টার বললেই হবে না, আমাদের রোলটাও বলতে হবে, যে কি ফাংশন পারফর্ম করছে ওই ক্যারেক্টারটা ওই স্টোরিটাতে। এখানে স্বাভাবিকভাবেই উইলসন ইজ দ্য মেইন ক্যারেক্টার, উইলসন হচ্ছে প্রোটাগনিস্ট, মানে মেইন ক্যারেক্টার। এবার থেকে আমরা না বলে আমরা বলবো প্রোটাগনিস্ট, ঠিক আছে? প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট হচ্ছে, প্রোটাগনিস্ট মানে হচ্ছে ক্যারেক্টার। এবার যদি বলি চিফ প্রোটাগনিস্ট,
তাহলে হচ্ছে মেন ক্যারেক্টার। এটা মানে লিটারেচার পড়তে গিয়ে বা লিটারেচারের স্টুডেন্ট যেহেতু আমরা, তাই জন্য আমরা কিছু এমন শব্দ ব্যবহার করব যেগুলো লিটারেচারের স্টুডেন্টরাই সাধারণত ব্যবহার করে, যাতে শুনে মনে হয় যে হ্যাঁ আমরা লিটারেচারেরই স্টুডেন্ট, ঠিক আছে? তো অফকোর্স টমাস উইলসন ইজ দ্য চিফ প্রোটাগনিস্ট। টমাস উইলসনই হচ্ছে লোটাস ইটার, ঠিক আছে? দ্য লোটাস ইটার ইজ অ্যাকচুয়ালি টমাস উইলসন। তাহলে টাইটেলেরও একটা ক্লু আমরা পেলাম যে টাইটেলটা পুরোপুরি বেসড হচ্ছে টমাস উইলসনের ওপর, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। Lotus Eater as a modern short story. Lotus Eater as a modern short story. আগের ক্লাসে আমি মডার্ন শর্ট স্টোরির ব্যাপারে বলছিলাম, আকাশ ছিলে, তাই তো? হ্যাঁ স্যার ছিলাম। তো মডার্ন শর্ট স্টোরি কাকে বলে, মডার্নিজম এর ফিচার্স কি, সেগুলো জানা থাকলে এই আনসারটা আমরা লিখে নিতে পারবো যে হোয়াট ইজ আই মিন লোটাস ইটার অ্যাজ আ মডার্ন শর্ট স্টোরি। আর একটাও কোশ্চেন হতে পারে এখান থেকে, সেটা হচ্ছে প্লট কনস্ট্রাকশন অফ দ্য লোটাস ইটার। প্লট কনস্ট্রাকশন অফ দ্য লোটাস ইটার, প্লটটা কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে সেইটা। তো প্লট কনস্ট্রাকশনের যেহেতু প্রসঙ্গটা আসলো, আকাশ বলো, হোয়াট ইজ প্লট কনস্ট্রাকশন? প্লট কনস্ট্রাকশন বলতে কি বোঝো? What do you mean by the term plot construction? স্যার জানি না ঠিক। পুষ্পিতা? মানে স্যার এখানে কটা চরিত্রের কথা বলা হয়েছে সেইগুলো সম্পর্কে। আচ্ছা, অঙ্কিতা? মানে স্যার এটাকে কিভাবে তৈরি করা হবে, এর ঘটনাগুলো কিভাবে সাজানো হবে। রাইট। স্টোরিটার যে ঘটনাগুলো হচ্ছে, যে ঘটনাগুলো আছে, সেগুলোকে কিভাবে সাজানো হবে। যেমন ধরো, এটা আমি প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি, এটার আগের কোনো রেকর্ডিং আছে কিনা আমি জানি না, মানে লোটাস ইটারে মনে হয় আছে, বোধহয় তোমাদের দিয়েও ছিলাম। তো ওইখানে একটা জিনিস আমি বারবার করে বলি যে ধরো তোমরা মানে আমাদের বিভিন্ন সময় মিথ্যে কথা বলতে হয় আমাদের পেরেন্টসদেরকে বা টিচার্সদেরকে। তো মিথ্যে কথাটা কিভাবে, মানে ওটা তো গল্প হয়, মিথ্যে কথা যেটা আমরা বলি, যে এক্সকিউজটা আমরা দিই যে কেন ক্লাস করিনি, কেন ক্লাসে আসিনি, এরকম আমরা এক্সকিউজ দিই, তাই না? তো এবার এক্সকিউজ মানে মিথ্যেটা আমাদেরকে ভেবে ভেবে বানাতে হয়, এবং আমরা সবাই খুব ভালো গল্প বানাতে পারি, কিন্তু ঘটনা চক্রটা কি, ঘটনায় যে ঘটনাগুলো, যেগুলো বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো কিভাবে ঘটেছে সেইটা হচ্ছে প্লট। ঘটনাটা হচ্ছে গল্প, এইটা হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে সেটা হচ্ছে তোমার ঘটনা চক্র অথবা প্লট, ঠিক আছে? তো plot is the construction or the design of the actions shown in the story. স্টোরিতে যে অ্যাকশন গুলো হয়েছে, যে ঘটনাগুলো হয়েছে, সেগুলোকে কিভাবে সাজানো হয়েছে সেইটা হচ্ছে প্লট। ওকে, তো প্লট কনস্ট্রাকশনের মানে যে কোনো শর্ট স্টোরি থেকেই প্লট কনস্ট্রাকশনের প্রশ্ন আসতে পারে, এবং দ্য স্পেকেলড ব্যান্ড যেহেতু একটা ডিটেকটিভ স্টোরি, তাই জন্য এটার প্লটটাও খুব ইন্টারেস্টিং। তো এই ইন্টারেস্টিং
প্লটটাকে ইন্টারেস্টিং করার জন্য কি কি করা হয়েছে, কি করা হয়নি, কিভাবে সাজানো হয়েছে, আর্থার কনিয়ান ডয়েল কিভাবে এটাকে সাজিয়েছে, সেটা ইম্পর্টেন্ট। ঠিক সেরকমই সমারসেট মমও এই গল্পটার যে ঘটনাগুলো সেটাগুলো কিভাবে সাজিয়েছে সেটার ওপরও আমাদেরকে টিপ্পনি করতে হবে, আমাদেরকে বলতে হবে। ওকে, আপাতত এই চারটেই কোয়েশ্চেন তোমাদেরকে আমি দিচ্ছি। এগুলো তোমরা কেউ একজন, পুষ্পিতা তুমি এগুলোকে টাইপ করে গ্রুপে দিয়ে দেবে আর পিন করে দেবে, তাহলে সবার কাছেই এটা থাকবে যে কোয়েশ্চেন্সগুলো, এই কোয়েশ্চেন্সগুলো আছে আর কি। আর বাই এন্ড বাই আমি তোমাদেরকে আনসার্সগুলো দিতে থাকবো, তোমরা সেগুলোকেও মুখস্থ করতে থাকবে, সেগুলোর আমরা মানে পড়াশোনা করে নেবো যে এটা এইভাবে হচ্ছে, ওটা এইভাবে হচ্ছে, মানে you will remember, you will study these questions and then there will be some tests, some class tests, ক্লাসে কিছু টেস্ট নেব যেখানে ব্রড কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন সবই থাকবে, তোমরা পরীক্ষা দেবে। ওকে, লেটস স্যার প্রসিড। হ্যাঁ স্যার বলছিলাম যে ওই 2 নম্বর কোয়েশ্চেনটা কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ টমাস উইলসন, আর 3 নম্বরে যে কোয়েশ্চেনটা ছিল ক্যারেক্টার অ্যান্ড রোল অফ টমাস উইলসন, ওই অ্যান্সার দুটো কি একই হবে? কি বুঝলাম না, আবার বলো। রোল অ্যান্ড ক্যারেক্টার অফ টমাস উইলসন একটাই প্রশ্ন। হ্যাঁ, আর 2 নম্বর কোয়েশ্চেনে যেটা দিয়েছেন কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ টমাস উইলসন, মানে 2 নম্বর আর 3 নম্বরের কোয়েশ্চেনের উত্তরটা কি একই হবে? 3 নম্বর কোয়েশ্চেনটা কি? ক্যারেক্টার অ্যান্ড রোল অফ টমাস উইলসন। হ্যাঁ, ওটা তো একটাই কোয়েশ্চেন, কমেন্ট অন দ্য রোল অ্যান্ড ক্যারেক্টার অফ টমাস উইলসন। হুম, প্রথমটা হচ্ছে টাইটেল, হ্যাঁ দ্বিতীয়টা হচ্ছে রোল অ্যান্ড ক্যারেক্টার অফ টমাস উইলসন, 3 নম্বরটা হচ্ছে অ্যাজ আ মডার্ন শর্ট স্টোরি, 4 নম্বর হচ্ছে প্লট কনস্ট্রাকশন। হুম। না স্যার, মাঝে আপনি আরেকটা দিয়েছেন কমেন্ট। কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ টমাস উইলসন। না না, ওই ক্যারেক্টার আর রোল মিলে একটাই প্রশ্ন। ঠিক আছে। হুম, তোমরা একটুখানি আমাকে মনে করাবে যে আনসার্স গুলো দিতে হবে, আমি তোমাদের আনসার্স গুলো দিয়ে দেবো। ওকে, আচ্ছা। তো হ্যাঁ, নেক্সট থার্ড যে প্যারাগ্রাফটা সেটা ইয়ে পড়ো, পুষ্পিতা পড়ো। And this impression was confirmed when at last I made his acquaintance. It was on the piazza in Capri, where I was spending the month of August at a friend's villa, and a little before sunset, when most of the inhabitants, native and foreign, gathered together to chat with their friends in the cool of the evening. There is a terrace that overlooks There is a terrace. There is a terrace that overlooks the Bay of Naples, and when the sun sinks slowly into the sea, the island of Ischia is celebrated. Island of Ischia. Island of Ischia is celebrated against a It's silhouetted. It's a French term, silhouetted. হ্যাঁ, silhouetted against a blaze of splendor. It is one of the most lovely sights in the world. I was standing there with my friends and host watching it, when suddenly he said, "Looks there, Wilson." Where? দাঁড়াও। তো প্রথমে যখন অথর উইলসনের সাথে দেখা করলো, তখন ওর যে ইমপ্রেশনটা ছিল যে ওকে যা কিছু বলা হয়েছে সেগুলো বেশিরভাগই মিথ্যে বা বেশিরভাগই বাড়িয়ে বাড়িয়ে বলা হয়েছে, সেটা তখনও কনফার্ম করলো, তখনও মানে মেনে নিল যে এটাই হয়তো হয়েছে, যখন প্রথমবার উইলসনের সাথে অথরের দেখা হলো। কোথায় দেখা হলো? পিয়াৎসা একটা আছে, পিয়াৎসা মানে হচ্ছে এটা বাজার টাইপের একটা এমন জায়গা যেখানে সবাই লোকজন ঘুরতে টুরতে আসে। আর ক্যাপ্রি হচ্ছে ওই জায়গাটার নাম, মানে ইটালিতে একটা আইল্যান্ড আছে সেটার নাম হচ্ছে ক্যাপ্রি। তো সেই ক্যাপ্রিতে, মানে এবার ধরো কোয়েশ্চেনটা যদি আসে, 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, ওয়্যার ইজ দ্য স্টোরি অফ দ্য লোটাস ইটার সেট, লোটাস ইটারের গল্পটা কোথায় সেট করা হয়েছে, সেটিংটা কি? তাহলে তোমরা বলবে ইট ইজ সেট ইন ক্যাপ্রি, ইটালি। তো
পিয়াজ্জা একটা জায়গা, মানে একটা বাজার টাইপের আর কি, সেন্ট্রাল লোকেশন বলা হয়, যেমন গোতান বাজার হয়তো, বা চণ্ডীপুর বাজার, আমি জানি না কোনটা বেশি বড়, দামিন্না বাজার, হোয়াটএভার, মানে যেখানে সব লোকজন যায়, থাকে, একসঙ্গে কথাবার্তা বলে, এরকম। তো অগাস্ট মাস ছিল, সেখানে অথার নিজের বন্ধুর ভিলা, মানে বড় একটা বাড়িতে সে থাকতো, আর সানসেটের কিছু আগে তার সময়টার কথা এখানে বলা হচ্ছে। বেশিরভাগ লোকজন ওইখানে একটা জায়গায় এক হয়ে কথাবার্তা বলতো, চা খেত, বন্ধু বান্ধবদের সাথে আলাপ আলোচনা করতো। একটা টেরেস আছে, টেরেস সাধারণত মানে হচ্ছে ছাদ, কিন্তু এখানে হচ্ছে একটা উঁচু জায়গা, এটা টেরেস আছে, যেটা থেকে বে অফ নেপলসটা দেখা যায়। বে অফ নেপলস ইজ ইন ইটালি, ঠিক আছে? তো ইটালির এটা মানে একটা জায়গা, বে অফ নেপলস, যেমন আমাদের বে অফ বেঙ্গল সেরকম। তো এখানে সূর্যটা আস্তে আস্তে সমুদ্রে ডুবে যাচ্ছে, মানে দিনটা শেষ হয়ে আসছে, বিকেল হয়ে আসছে। আর একটা আইল্যান্ড আছে ইস্কিয়া বলে, সেই আইল্যান্ডটা, যে সিলাউট মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সিলাউট মানে ব্যাকগ্রাউন্ডটার পেছনে আলো ভরে রয়েছে, ব্লেজ মানে হচ্ছে চোখ ধাঁধানো আলো, স্প্লেন্ডার মানে ওই যে সূর্য ডুবে যাচ্ছে সেটার যে সুন্দর আলো যেটা বেরোচ্ছে আর কি, সেইটাকে ব্লেজ অফ স্প্লেন্ডার বলছে। আর বলছে এটা জগতের সব থেকে সুন্দর দৃশ্যের মধ্যে অন্যতম। আর আমি আমার বন্ধু, যে আমার হোস্ট, যে আমাকে ওর বাড়িতে থাকতে দিয়েছে, তার সঙ্গে আমি বসেছিলাম, তার সঙ্গে আমি এই দৃশ্যটা দেখছিলাম। তখনই ও হঠাৎ করে বলল, ওই দেখো উইলসন। আবার অঙ্কিতা পড়ো। Look, there's Wilson. Where? The man sitting on the parapet with his back to us. He's got a blue shirt on. I saw an undistinguished back and a small head of grey hair, short and rather thin. থিন। I wish, I wish he had turned round. I said he will presently. Asked him to come and have a drink with us at Norganos. Or এটা like, অ্যাকচুয়ালি এই শব্দটা মর্গ্যানোজ হবে, ঠিক আছে? এটা ভুল লিখেছে, মানে এটা ভুল প্রিন্ট হয়েছে, ঠিক আছে? এটা মর্গ্যানো হবে, MORGANO, মর্গ্যানো। এটা একটা জায়গা, মানে এটা বারের নাম আর কি, যেখানে ওদের মানে ওরা মদ টদ খেতে যায় আর কি। অলরাইট বললো ইয়ে। তো এখানে উইলসনকে দেখালো মমের যে ফ্রেন্ড, মমের যে হোস্ট। তো ও দেখলো কোথায় বসে আছে, তো একটা প্যারাপেটে, একটা পাঁচিলের ওপরে পিঠটা ওদের দিকে ছিল, অথার আর হোস্টের দিকে ছিল, একটা ব্লু শার্ট পরেছিল। অথার দেখলো যে একটা আনডিস্টিংগুইশড ব্যাক, মানে কারোর পিঠ দেখে আর কি ডিস্টিংগুইশড হবে, মানে এটা একটা মানে লেখার মার প্যাঁচ আর কি, মানে আনডিস্টিংগুইশড মানে হচ্ছে যে সাধারণ চলতি, তো কারোর পিঠ চলতি বা অসাধারণ কি করে হতে পারে? এটা কোনো মানে দিস ইজ নট, there is nothing ব্যাক দেখে, কারোর পিঠ দেখে এটা বোঝা যাবে না যে সে ডিস্টিংগুইশড না নন ডিস্টিংগুইশড। আর একটা স্মল হেড অফ গ্রে হেয়ার, শর্ট অ্যান্ড রাদার থিন। তো মাথায় কালচে কালচে, মানে আধা কাঁচা আধা পাকা, যেমন বুড়োদের হয় আর কি, বা মানে আমাদেরও যেমন আধা কাঁচা আধা পাকা হয়ে গেছে চুলগুলো, তো সেটাকে গ্রে হেয়ার বলা হচ্ছে, যেটা শর্ট, ছোট করে কাটা, আর পাতলা, মানে অনেক চুলই ঝরে গেছে আর কি। তো আমরা যখন কোনো ক্যারেক্টারের ব্যাপারে লিখব, তখন আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখে এসেছি, কিন্তু এখন আমি স্টুডেন্টদেরকে এটা বলি যে যখন তুমি ক্যারেক্টারের ব্যাপারে লিখবে, তখন
ক্যারেক্টারটাকে ফিজিক্যালি দেখতে কেমন, হাউ ডাজ দ্য ক্যারেক্টার লুক, সেটার ব্যাপারেও কিন্তু একটুখানি বললে ভালো হয়। তো আমরা এখানে ক্যারেক্টারের মাথায় আধা কাঁচা আধা পাকা চুল, গ্রে হেয়ার, শর্ট, ছোট মাথাটা, স্মল হেড, আর তার চুলটা পাতলা, এইটা আমরা এখানে বলতে পারি। ঠিক আছে, এটাকে কোটও করতে পারি। কোট করা মানে হচ্ছে এক্স্যাক্টলি যেটা লেখা রয়েছে, আ স্মল হেড অফ গ্রে হেয়ার, কমা, শর্ট অ্যান্ড রাদার থিন। এই পুরো জিনিসটাকেই ডাবল কোটসের মধ্যে আমরা লিখে দিতে পারি, যে এরকম when we are describing, when we are talking about the character of Wilson, we will write this. ঠিক আছে, ওকে। তো ওকে বললো যে মানে অথর ওর বন্ধুকে বললো যে একে বলো যে মর্গ্যানো বলে যে জায়গাটা, যে বারটা আছে, সেখানেও আমাদের সঙ্গে ড্রিঙ্ক করতে যাবে কিনা। তো ওর বন্ধু বললো ঠিক আছে, ও আমাদের দিকে ঘুরুক, তখন আমি ওকে বলবো। ওকে, আকাশ পড়ো। The instant of overwhelming beauty had passed, and the sun, like the top of an orange, was dipping into a wine-red sea. We turned around and, leaning our backs against the parapet, looked at লিনিং the হবে people. ওটা, লিনিং আওয়ার ব্যাকস, লিনিং মানে ঠেক Leaning, দেওয়া। leaning our backs against the parapet, looked at the people who were uh, sauntering to and সন্টারিং, fro, সন্টারিং, sauntering to and fro. ফ্রো, হ্যাঁ। They were all taking their heads off, and the cheerful noise was exhilarating. এক্সিলারেটিং। Exhilarating. Then the church bell, rather cracked, but with a fine resonant note, began to ring. The pizza and Capri, with its clock, lower over the footpath that leads up from the harbour, with the church up a flight of steps, is a perfect setting for an opera by Donizetti. And you felt that the volume crowd might at any moment break out into a rattling chorus. It was charming and unreal. তো এইখানে মানে এইটাকে বলা হচ্ছে একটা ডেসক্রিপটিভ পার্ট। এটা this paragraph is a description of the atmosphere, a description of the place। আর এত সুন্দরভাবে এটাকে ডেসক্রাইব করেছে, অল্প শব্দ ব্যবহার করেছে, which is one of the hallmarks of a short story। হলমার্ক বলতে তোমরা জানো যে সোনায় হলমার্ক দেওয়া হয় অথেন্টিক বোঝানোর জন্য। তো এইখানে হলমার্ক কথাটার মানেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য মেইন ফিচার্স, মানে মুখ্য যে রূপ বা মুখ্য যে কোয়ালিটি। শর্ট স্টোরি বাই ডেফিনেশন নিডস টু বি শর্ট, ছোট হওয়া উচিত শর্ট স্টোরির। তো এখানে ডেসক্রাইব করছে, কিন্তু ডেসক্রিপশনটা খুবই অল্প শব্দ ব্যবহার করে করা হচ্ছে, এবং এই ডেসক্রিপশনটার মধ্যে এক ধরনের স্টাইল ব্যবহার করা হচ্ছে যেটাকে বলা হচ্ছে রিয়েলিস্টিক, বা এখানে রিয়েলিজম ব্যবহার করা হচ্ছে। তোমাদের আমি বলেছিলাম যে মডার্নিজম বা মডার্ন শর্ট স্টোরি, মডার্ন লিটারেচারের one of the aspects of modern literature, one of the styles used in modern literature is realism, realism, realism। তো রিয়েলিস্টিক টার মানেটা কি, যে অতিরঞ্জিত করে কিছু বলা নয়, বেশি অ্যাডজেক্টিভস ব্যবহার করা নয়, যেমন জিনিসটা আছে মোটামুটি তেমনই জিনিসটাকে দেখানো, সেইটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন
সেটাকে বলা হচ্ছে রিয়েলিস্টিক স্টাইল বা রিয়েলিজম, রিয়েলিস্টিক ডেসক্রিপশন। এখানে যা কিছু হচ্ছে সেগুলোকেই বলা হচ্ছে। চার্চের বেল রিং করছে, লোকজন আসছে, ভিড় বাড়ছে, এইসব জিনিসগুলো বলা হচ্ছে, কিন্তু অতিরঞ্জিত করে নয়, বেশি বেশি অ্যাডজেক্টিভস ব্যবহার করে নয়, কিন্তু ইন আ প্লেন ওয়ে, বাট প্লেন বাট ইফেক্টিভ ওয়ে, মানে যেটার ইফেক্টটাও হচ্ছে। মানে লিটারেচারের অনেক সময় তোমাদের হয়তো এই প্রশ্নটা করা হবে আউট অফ দ্য ব্লু, মানে হঠাৎ করে। এই যে রিসেন্টলি ন্যাক ভিজিট হলো, সেখানেও কিন্তু হয়তো ক্লাস চলাকালীন কোনো মানে যারা পিয়ার টিম মেম্বার, অ্যাসেস যারা করছে, অ্যাসেসর, কেউ একজন এসে ক্লাসের মধ্যে হঠাৎ করে তোমাদেরকে জিজ্ঞেস করলো যে বলো তো, হোয়াট ডু ইউ মিন বাই গুড লিটারেচার, হোয়াট ইজ ওয়ান অফ দ্য মেইন ফিচার্স অফ গুড লিটারেচার। আগের দিন আমি জানি না তোমাদের সাথে আলোচনা হচ্ছিল কিনা, ওয়ান অফ দ্য ফিচার্স অফ লিটারেচার যেটা আমি বলেছিলাম, আর ওয়ান অফ দ্য ফাংশনস অফ লিটারেচার যেটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে টু রিফ্লেক্ট লাইফ। হ্যাঁ, আমার মনে পড়ছে যে শর্ট স্টোরি বলার সময়ই বলেছিলাম যে শর্ট স্টোরি ইজ আ স্লাইস অফ লাইফ, জীবনের একটা অংশ। তো স্লাইস অফ লাইফ হলে শর্ট স্টোরির একটা মানে একটা কোয়ালিটি হচ্ছে যে লাইফ লাইক হতে হবে, লাইফের মতন হতে হবে, ঠিক আছে? তো ওয়ান অফ দ্য ফিচার্স অফ গুড লিটারেচার যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ডেসক্রিপশনটা রিয়েলিস্টিক যদি হয় তাহলে, এবং ডেসক্রিপশনটা বেশি খুব বেশি শব্দ ব্যবহার করে যেন না হয়। বেশি শব্দ যখন ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় ভার্বস, VERBOSE, ভার্বস। ভার্বস মানে যে বেশি কথা বলে কিন্তু মিনিং কম বেরোয়, কথা বেশি মিনিং কম। সব ক্লাসে এরকম একজন করে থাকে যারা খুব কথাবার্তা বলে, কিন্তু তারা মানে কাজের কোনো কথাবার্তা কিছু হয় না। তোমাদের সাথে অফলাইন ক্লাস আমার একটাই হয়তো হয়েছে, তো আমি জানি না তোমাদের মধ্যে তোমাদের ক্লাসে সব থেকে বেশি বকবক কে করে। তো যে বেশি বকবক করে কিন্তু মিনিংগুলো যার ক্লিয়ার নয় তাকে ভার্বস বলা হয়। এবং লিটারেচারে good literature is, or one of the features of a good literature is that a lot of things will be said with least amount of words. A lot of things will be said with the least amount of words. বেশি বুঝিয়ে দেওয়া কম শব্দের মাধ্যমে, that is a feature of good short story as well as the feature of a good literature. তো এখানে সেটাই হচ্ছে, এখানে একটা সিন ডেসক্রাইব করা হচ্ছে যে খুব সুন্দর যে সময়টা ছিল সেটা চলে গেছে, সেটা পাস হয়ে গেছে, ওভারওয়েলমিং বিউটি। সূর্যটাকে একটা অরেঞ্জের মতন লাগছে, যেটা লাল হয়ে আসা সূর্যের মধ্যে নাকি ডুবে যাচ্ছে। আর লোকজন একবার এদিক থেকে এদিকে যাচ্ছে, ওদিক থেকে ওদিকে যাচ্ছে, ঘোরাফেরা করছে, পায়চারি করছে। আর লোকজন they were all talking their heads off, এত বেশি কথা বলছে যেন মনে হচ্ছে তাদের মাথাটা বার্স্ট হয়ে যাবে। এটা একটা ফ্রেজ, এটা একটা ইডিয়াম। আর মানে যেমন একটা মেলায় যেমন হয় আর কি, অনেক লোকে হাসির আওয়াজ আসে, এক্সাইটেড নয়েজের আওয়াজ আসে, সেটা এক্সিলারেটিং, মানে আমাদের মনটাকে ভালো করে তোলে। তারপরে চার্চ বেল বেজে গেল খুব জোরে, রাদার ক্র্যাকড মানে খুব জোরে বাজায় আর কি, কিন্তু নোটটা রেজোনেন্ট ছিল। আর ক্লক টাওয়ার যেটা ছিল ফুটপাতের ওপরে, যেটা হারবার অবধি যাচ্ছে যে রাস্তাটা, চার্চ ছিল এইখানে, এইসব মিলিয়ে এটা এমন একটা সেটিং হয়ে গেছিল যেটা একটা অপেরা, যেটা একটা নাটকের সেটের মতন মনে হচ্ছিল। ডনিজেটি বলে একজন বিখ্যাত অপারেটর লেখক আছে, নাটক লেখক আছে, তো তার
ইটালির একজন, তার লেখা একটা নাটকের সিনের মতন মনে হচ্ছিল এই ক্যাপ্রিটাকে দেখে, এই পিয়াজ্জাটাকে দেখে। আর এরকম মনে হচ্ছিল অথারের যে যে কোনো মুহূর্তে এই যে যত লোকজন এখানে জড়ো হয়েছে তারা একটা কোরাস শুরু করে দেবে, একসঙ্গে গান করতে শুরু করে দেবে। আর এই যে দৃশ্যটা, এটা চার্মিং, মানে মনোরঞ্জক ছিল, এবং অ্যাট দ্য সেম টাইম আনরিয়েল, মানে মনে হচ্ছিল ও কোনো স্বপ্ন দেখছে। সো এখান থেকেও একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, তোমরা লিখে নেবে যে why does the author say the scene of the piazza was charming and unreal? Why does the author say that the scene at the piazza was charming? পিয়াজার পর কি বললেন? Why does the scene at piazza appear charming and unreal for the author? তো এই যে কোয়েশ্চেন্স গুলো আজকে ইয়ে হলো, অ্যাড আমরা বললাম, সেগুলোকে তোমরা পরের দিন লিখে দেখাবে যে এরকম ইয়েগুলো হচ্ছে, ঠিক আছে? কি কি কোয়েশ্চেন হলো, তোমাদের কি কি অসুবিধা হলো, সেগুলো করে দেখাবে। ওকে, এনি কোয়েশ্চেন্স? ঠিক আছে, যদি তোমাদের প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।